প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ক্লাসে আমরা ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংরেজি বিষয়ের জন্য কত গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই না? তো এটা তো বলার অপেক্ষা রাখে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা হোক, এই টপিক থেকে কোশ্চেন থাকবেই। তো আমি এটার গুরুত্ব নিয়ে আর আলোচনা নাই করি, তাই না? তো আমি এই টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা আসলে কি, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি অনেকেই যদিও জানো, তারপর আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবো যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। তো দেখো, আমরা আলোচনা করি। হ্যাঁ, তো আমি একদম বেসিক থেকেই পড়াবো যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারো। তো প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তারপরে ভার্ব জিনিসটা কি, এগ্রিমেন্ট জিনিসটা কি, এটি নিয়ে আমরা আলোচনা করবো। তো সাবজেক্ট মানে কি? সাবজেক্টের বাংলা কি বলো তো? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তোমরা অনেকেই জানো, তাই না? তো সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, যে ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়া সম্পাদন করে। হ্যাঁ, তো আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, এর অর্থ হচ্ছে ক্রিয়া সম্পন্নকারী, ক্রিয়া সম্পন্নকারী। তো এটা আর কি জেনে রাখো। হ্যাঁ, যে সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে কর্তা এবং এটা দিয়ে কি বোঝায়? ক্রিয়া সম্পন্নকারী, এই অর্থ প্রকাশ পায়। তো কিভাবে আমরা বুঝতে পারবো কোনো বাক্যের সাবজেক্ট কোনটা, তাই না? তো ক্রিয়াকে তুমি প্রশ্ন করবে। হ্যাঁ, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে বলো তো? সাবজেক্ট পাওয়া যাবে। এটা তুমি তোমরা কারক বিভক্তিতে পড়েছো, তাই না? তো সাবজেক্ট মানেই কর্তা। তো সেই অনুযায়ী মনে রাখবা কে বা কারা। হ্যাঁ, হু দিয়ে প্রশ্ন করলে, হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হবে? সাবজেক্ট হবে, তাই না? কে বা কারা। তো এটা আমরা লিখি। তুমি এটা মনে রাখবা যে কিভাবে তুমি সাবজেক্ট মনে রাখবে। হ্যাঁ, মনে রাখার উপায় কি, সাবজেক্ট মনে রাখার উপায়, ক্রিয়া কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। হ্যাঁ, তোমরা সাবজেক্ট সম্পর্কে জানো, তারপর আমি একদম বেসিক সহকারে পড়াবো। হ্যাঁ, তাই হলো সাবজেক্ট বা কর্তা, বা কর্তা। হ্যাঁ, তো আমরা কিছু উদাহরণ দিতে পারি। রহিম গোজ টু স্কুল, তাই না? রহিম স্কুলে যায়। কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়, তাই না? তো কে দিয়ে প্রশ্ন করেছি, তো কি উত্তর পাচ্ছি? রহিম পাচ্ছি, তাই না? কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়। তো যে উত্তর পাওয়া যায় সেটাই কি, কর্তা বা সাবজেক্ট। তো আশা করি বুঝতে পারছো সাবজেক্ট জিনিসটা আসলে কি। তারপরে হচ্ছে আমরা এখন ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা সাবজেক্ট তো তোমরা আগে থেকেই জানতে, তারপর আমরা সহজ করে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আমরা ভার্ব নিয়ে যদি আলোচনা করি। ভার্ব, ভার্বের বাংলা প্রতিশব্দ কি? ক্রিয়া, তাই না? তোমরা এটা জানো। ক্রিয়া বা ক্রিয়াপদ বলে অনেক জায়গায়, যাই হোক আমরা ক্রিয়া জানি। হ্যাঁ, তাহলে ভার্বের বাংলা প্রতিশব্দ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাই না? তাকেই ক্রিয়া বা ভার্ব বলে ইংরেজিতে। এটাও তোমরা জানো। তারপরে আমরা কি সহজভাবে বোঝানোর জন্য এগুলো বলতেছি। হ্যাঁ, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়। হ্যাঁ, কাজ করার বিষয়টি প্রকাশ পায়, এটা এভাবে বলতে পারি। হ্যাঁ, কোনো কাজ করার বিষয় প্রকাশ পায়, প্রকাশ পায়, তাই হলো ভার্ব বা ক্রিয়া, তাই না? তাই হলো ভার্ব বা ক্রিয়া। এটা খুবই সহজ, তাই না? পৃথিবীতে কত কাজ আছে, তাই না? যেমন গো, ইট, রিড, রাইট, ড্রিঙ্ক, তাই না? অনেক কাজ আছে, এগুলো তো তোমরা জানো। গো মানে যাওয়া, তাই না? ইট মানে খাওয়া, রিড মানে পড়া। তো এগুলো কাজই বোঝানো হচ্ছে, একটা কাজ হচ্ছে, তাই না? কাজ তো তোমরা বুঝোই। তো ভার্ব নিয়ে আশা করি বলা লাগবে না, তো ভার্ব জিনিসটা কি জানো। তারপরে আমি ব্যাখ্যা সহ পড়াইলাম। হ্যাঁ, তো এরপরে আমরা দেখবো এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি। তো এবার দেখো এগ্রিমেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো দেখো এগ্রিমেন্ট জিনিসটাকে আমি লিখি, তারপর আমরা আলোচনা করব। তো এগ্রিমেন্টের বাংলা অর্থ কি জানো? চুক্তি। অ্যাডমিশনের বাংলা অর্থ কি? চুক্তি। এগ্রিমেন্ট মানেই কি? চুক্তি, এটা জেনে রাখবা। হ্যাঁ, তো চুক্তি বিষয়টা কি তোমরা অনেকেই জানো। নির্দিষ্ট কিছু শর্ত থাকে, তাই না? এক পক্ষ অন্য পক্ষকে শর্ত দেয় এবং ওই পক্ষ ওই শর্তটা মেনে চলে, এই বিষয়টাই কি? এগ্রিমেন্ট। বা ওই অপর পক্ষ প্রথম পক্ষকে একটা শর্ত দিতে পারে। হ্যাঁ, মূল কথা দুই পক্ষ বা একাধিক পক্ষ যদি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, তাই না? নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, সেই জিনিসটা আসলে চুক্তি। চুক্তি আসলে তোমাদের বেশি করে বোঝানোর দরকার নেই, তাই না? আমরা অনেক সময় বলি যে তুমি যদি ওই জায়গায় যাও তাহলে আমিও যাবো, একটা চুক্তি না বলো? হ্যাঁ, মানে একটা বোঝাপড়া আছে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি আছে, এই জিনিসটা আসলে চুক্তি। হ্যাঁ, তো আমরা বলতে পারি কতিপয় পক্ষের মধ্যে যদি নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া থাকে এবং ওই শর্তগুলো পালন করা যদি বাধ্যতামূলক হয়,
তবে ওই পক্ষগুলোর মধ্যকার সম্পর্ককে চুক্তি বা এগ্রিমেন্ট বলে। তো আশা করি এই জিনিসটা আসলে বুঝতে পারছো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায়, তাই না? আমরা বলেছি যে সাবজেক্ট জিনিসটা আসলে কি, ভার্ব জিনিসটা আসলে কি, এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, তিনটা বিষয় সম্পর্কে আমরা বলেছি। তো এখন কিন্তু এটা বুঝতে তোমাদের সহজ হয়ে যাবে, তাই না? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার একটা এগ্রিমেন্ট বা চুক্তি, তাই না? এটাই তো মাথায় রাখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার একটা এগ্রিমেন্ট বা চুক্তি বা বোঝাপড়া। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে দুইটা নির্দিষ্ট শর্তকে বোঝায়। হ্যাঁ, ভার্ব এবং সাবজেক্টের মধ্যে দুইটা নির্দিষ্ট শর্ত আছে। এই দুটি শর্তই মূলত কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে পরিচিত। তো আমি যেটা বলেছিলাম, তাই না, সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার এগ্রিমেন্ট বা চুক্তি মূলত দুইটা। হ্যাঁ, সেই দুইটা আমরা শর্ত আমরা লিখবো। তো দেখো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মূলত দুই ধরনের শর্ত রয়েছে বা দুই ধরনের চুক্তি রয়েছে, তাই না? এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে পরিচিত। তো প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার। তেমনি ভাবে দ্বিতীয় শর্ত হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল। এটাই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটা শর্ত। আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। তো এটা হচ্ছে কি তোমার প্রথম শর্ত, যে কি কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার, যেটা আমি একটু আগেই বলেছি। এবার দ্বিতীয় শর্তটা লিখি, তোমরা খেয়াল করো। দ্বিতীয় শর্তটাও সেই আগের মতোই, তাই না? একটু আগে আমি এটা বলেছি, তো এটা মুখস্থ করে ফেলো একদম, তোমরা জানো। লাস্ট বার আমি এটা বলবো, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল, তাই না? এটা একদম ক্লিয়ার। তো এ পর্যায়ে আমি সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটা টার্ম নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন থাকে, তাই না, কনফিউশন হইতে পারে, কিন্তু কোন দিকে তোমাদের কনফিউশন হয় বা কোন বিষয়টা নিয়ে তোমরা কনফিউশনে ভোগো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা আসলে কি। তোমরা জানো, কিন্তু তোমরা যে কনফিউশনে ভুগে ভুল করো, তাই না, সঠিক উত্তরটা ভালো করে অ্যান্সার করতে পারো না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি যাতে একদম ক্লিয়ার হয়ে যাও তোমরা। তো আমরা কি কিসের কনফিউশন দূর করব? সিঙ্গুলার এবং প্লুরালের কনফিউশন দূর করব। হ্যাঁ, সিঙ্গুলার ও প্লুরালের কনফিউশন। কনফিউশন তো জানোই, তাই না, বিভ্রান্তি, তাই না, বা আমরা যেটা নিয়ে আর কি দ্বিধা দ্বন্দ্বে থাকি, তাই না? তো সেই বিষয়টা একদম আমরা ক্লিয়ার করবো। প্রথমে আমরা দেখবো নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে। হ্যাঁ, তো দেখো, নাম্বারের ক্ষেত্রে আমরা আলোচনা করব, তারপরে আমরা ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করব। তো দেখো, নাম্বারের ক্ষেত্রে, নাম্বার এর ক্ষেত্রে সিঙ্গুলার ও প্লুরাল, তাই না, সিঙ্গুলার ও প্লুরাল এর ধারণা। নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কিত যে সকল ধারণা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো নাম্বার মানে কি? বলো তো, নাম্বার মানে কি? নাম্বার মানে বচন, তাই না? তোমরা কিন্তু এটা অনেকেই জানো, নাম্বারের বাংলা প্রতিশব্দ কি? বচন। আচ্ছা, তোমরা বাংলা ব্যাকরণে পড়েছো কিন্তু, তাই না? বচন ভেদ হয় কোন কোন পদের? বিশেষ্য এবং সর্বনাম পদের বচন ভেদ হয়, তাই না? অর্থাৎ নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারি। এই বিষয়টি কিন্তু বচন ভেদ। বচন ভেদ মানে কি? তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়, এটাই কিন্তু বচন ভেদ। তো বচন ভেদ হয় কোন দুইটা জিনিসের, কোন দুইটা পদের? নাউন এবং প্রোনাউনের। তো সিঙ্গুলার কি? সিঙ্গুলার তো তোমরা জানোই, তাই না? সিঙ্গুলারের বাংলা কি? এক বচন, তাই না? এক বচন কখন হয়? যখন একটি মাত্র ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই কি? সিঙ্গুলার, তাই না? তোমরা এটা জানো, তারপর আমরা একদম যেহেতু বেসিক সহকারে পড়াচ্ছি সেজন্য বলতেছি। আর প্লুরাল মানে কি? বহু বচন। বহু বচন কখন হয়? একাধিক হইলেই সেটা বহু বচন, বুঝছো? একাধিক হইলেই কি সেটা বহু বচন। একাধিক সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, অনেক হইতে পারে, তাই না? তো প্লুরালের বাংলা কি বলতো? বহু বচন। তোমরা এগুলো জানো, আমি বারবার বলতেছি, কিন্তু কি আমরা একদম বেসিক সহকারে পড়বো। বহু বচন কখন হয়? একাধিক হইলে, তাই না? একাধিক, সেটা যত বড় হয় হোক। তো এই হচ্ছে বিষয়। সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা না, তারপর আমি বোঝানোর জন্য বললাম। তো এই বিষয়টা মাথায় রাখবে যে বচন ভেদ হয় কোন কোন দুইটা জিনিসের? নাউন এবং প্রোনাউনের। তো সেই জিনিসটা এখানে আমরা লিখবো। হ্যাঁ, তো এর মধ্যে আমরা এই নাম্বারটা দেখি। হ্যাঁ, বচন ভেদ হয়, বচন ভেদ হয়, বচন ভেদ হয় কোন কোন জিনিসের বলো তো? তোমার নাউন ও প্রোনাউনের। নাউন এবং বচন ভেদ মানে কি? সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়। হ্যাঁ, তো নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে বচন ভেদ দেখা যায়। হ্যাঁ, ক্ষেত্রে বচন ভেদ দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে
সিঙ্গুলার থেকে প্লুরাল এবং প্লুরাল থেকে সিঙ্গুলার রূপান্তর করা যায়। হ্যাঁ, রূপান্তর করা যায়। তো এই বিষয়টা মাথায় রাখবে। এটা কোন ক্ষেত্রে বলো তো? শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে। তো নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা আসলে কি, একদম আশা করি অনেক ক্লিয়ার হয়ে গেছে। তোমরা একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করব। যে আমরা কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখবো যে নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা কেমন হয়ে থাকে, তাই না? তো দেখো, বাম পাশে আমি সিঙ্গুলার ফর্ম বা একবচনের রূপ লিখেছি, ডান পাশে আমি প্লুরাল ফর্ম বা বহুবচনের রূপ রেখেছি। তো তোমরা অনেকেই জানো, তাই না, যে নাম্বারের ক্ষেত্রে আমরা যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই তাহলে ওই শব্দের শেষে বা ওই ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ করি। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তোমরা আসলেই জানো। বাট তোমরা অনেকেই জানো না যে এস বা ইএস ছাড়া আর একটা জিনিস যুক্ত করা যায়। সেই জিনিসটা আসলে কি জানো? সেই জিনিসটা হচ্ছে আইইএস। এটাও কিন্তু অনেক সময় আমরা কি যুক্ত করতে দেখি, তাই না? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইইএস যুক্ত করেও প্লুরাল করা যায়। মাথায় রাখবে, এটার উদাহরণ আমি অবশ্যই দিচ্ছি। দেখো, আইইএস অনেক সময় যুক্ত করা হয়। হ্যাঁ, তোমরা জানো, অনেকে নাই জানতে পারো যে আইইএস যোগ করেও প্লুরাল করা যায়। তোমরা এতদিন জানতে শুধুমাত্র সিঙ্গুলার যে সকল নাউন বা প্রোনাউন আছে সেগুলো শেষে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করা যায়। বাট তোমরা অনেকেই জানো না যে শেষে আইইএস যোগ করেও প্লুরাল করা যায়। সেই সকল উদাহরণ আমরা দেখবো। তো নাম্বারের ক্ষেত্রে কি হয় যে শেষে এস বা ইএস বা আইইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। হ্যাঁ, তো নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা। নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি কোন ফর্ম? থাকলে সেটি প্লুরাল ফর্ম, তাই না? ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো, আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তো নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি প্লুরাল ফর্ম। সেটি কোন ফর্ম বলো তো? প্লুরাল ফর্ম। এটাই। তো এটা বারবার মুখস্থ করো। নাম্বারের ক্ষেত্রে খেয়াল রাখবে যে নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি প্লুরাল ফর্মে থাকে। এটা মাথায় রাখবে। আমরা কিছু উদাহরণ দেখবো। হ্যাঁ, আর যদি শেষে এস বা ইএস বা আইইএস না থাকে তাহলে সেটা কোন ফর্মে রয়েছে বলো তো? তাহলে সেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু বারবার মাথায় রাখবা। নাম্বার চেঞ্জ করা যায় কোনটার? সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার নাম্বার করা যায় শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের। আমরা পড়েছি, তাই না? তো দেখো, এটা তো তোমরা সহজেই জানো। এখানে কি হবে বলো তো? হেডের প্লুরাল হচ্ছে ব্যাগস, তাই না? শেষে এস থাকবে। তো সেই কখন শেষে এস কখন ইএস এটা তোমরা জানো। বাট আইইএস এর রুলসটা অনেকে নাই জানতে পারো। আইইএস এর রুলসটা আমরা আজকে আলোচনা করব। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো ব্যাগকে প্লুরাল করলে কি হচ্ছে? ব্যাগস হচ্ছে, তাই না? তো গেল। তারপর আমরা বয়কে প্লুরাল করি, বিও ওয়াই। তো বয়কে প্লুরাল করলে বয়েস হবে, তাই না? বাসকে প্লুরাল করলে কি হবে? বাসেস হবে। তো জানো, ব্যাগ মানে ব্যাগ বা থলে, তাই না? বয় মানে বালু। ঠিক আছে, অর্থ বলে দিই। বাস মানে তো বাস, ঠিক আছে, জানো। তারপর বেবি মানে শিশু। তো প্রতিটা ওয়ার্ড বি দিয়া, তাই না? একটা বিষয় তোমরা মজার বিষয় লক্ষ্য করলাম। বি ওয়ার্ডটা আমার অনেক প্রিয়, কারণ আমার নাম তো বি দিয়ে শুরু, তাই না? বাঁধন শেখ মিজান, তাই না? আমার নাম তো বাঁধন। তো এই জন্য আমি এইটা দিছি। ঠিক আছে, এমনি আর কি, এমনি মনে রাখতে পারো। বি দিয়ে উদাহরণগুলো দিলে ভালো হয়, এই জন্য আমি এগুলো উদাহরণগুলো দিয়েছি। তো দেখো, আমি অর্থ তো বললাম, কোনটার অর্থ কি তোমরা অর্থ জানো, তারপরে বললাম। তো ব্যাগকে আমরা প্লুরাল করছি, শেষে একটা এস যোগ করে, তাই না? ব্যাগস হয়েছে। বয়কে প্লুরাল করছি, শেষে একটা এস যোগ করে, বয়েজ। বাসকে প্লুরাল করলাম, শেষে একটা ইএস যোগ করে। দেখো, বেবিকে আমরা প্লুরাল করলাম কিভাবে? BIES, তাই না? তো দেখো, এখানে কিন্তু একটা কমন পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, তাই না? যে কখন এস হচ্ছে, হ্যাঁ, কখনো শেষে এস যুক্ত হয়ে প্লুরাল করা হচ্ছে, কখনো ইএস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে, কখনো আইইএস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে, তাই না? আমরা বিভিন্ন পার্থক্য দেখলাম যে অনেক সময় শুধু এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, যে এই দুইটা ক্ষেত্রে, তাই না? ব্যাগ এবং বয়ের ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে সিঙ্গুলার থেকে। আর বাসের ক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। বেবি এর ক্ষেত্রে আইইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। তো প্রথমটা তোমরা পারবা কেন? কারণ এটা সাধারণ নিয়ম, তাই না? শেষে এস যোগ করে, সকল ওয়ার্ডের শেষে এস যোগ করে, সাধারণত এটা, তাই না? সাধারণত শেষে এস যোগ করে প্লুরাল করা হয় সিঙ্গুলার থেকে। নাম্বারের ক্ষেত্রে তো এটা হলো সাধারণ নিয়ম, একদম সাধারণত বলি আমরা এটাকে, তাই না? এটা হচ্ছে সাধারণ নিয়ম, একদম। এটা কোনো কঠিন কোনো নিয়ম না। হ্যাঁ, এটা হচ্ছে একদম সাধারণ নিয়ম যে শেষে এস যোগ করলে
সেটা প্লুরাল হয়ে যায় সিঙ্গুলার থেকে, তাই না? নাম্বারের ক্ষেত্রে এটা সাধারণ নিয়ম গেল। দ্বিতীয়টা কি তোমরা বলতে পারবে? তোমরা এটা জানো, অনেকে নাই জানতে পারো, যে বয়কে কেন আমরা এস যুক্ত করে প্লুরাল করলাম, তাই না? সেটা আমরা পরে আলোচনা করবো। তো আমরা দ্বিতীয়টা আসি, ইএস যুক্ত করে প্লুরাল করা হয় কখন, তাই না? শেষের ওয়ার্ডটা, তাই না? এই সিঙ্গুলার ওয়ার্ডের শেষের উচ্চারণটা যদি স, চ, তাই না, এগুলোর মতো, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। তাও এটা আরেকটা নিয়ম, তাই না? বিশেষ নিয়ম আমরা এটাকে বলতে পারি। এই বাস থেকে বাসেস করা হয়েছে কিভাবে বলতো? বিশেষ নিয়ম। বিশেষ নিয়মে বাস থেকে বাসেস করা হয়েছে। কেন করা হয়েছে আমি বলেছি, তাই না? এখন তোমরা বলতে পারো যে ভাই, যে শেষে বয় এবং বেবি দুইটা শেষে ওয়াই আছে, তাই না? তো এটার ক্ষেত্রে বয়ের ক্ষেত্রে শুধু এস যোগ করে প্লুরাল করলেন, বেবি এর ক্ষেত্রে আই এস যোগ করে প্লুরাল করলেন, কেন, তাই না? তো এইটা কেন হয় জানো? ওয়াই এর নিয়ম, ওয়াই এর নিয়ম এটা। এইটাও নিচেরটাও ওয়াই এর নিয়ম, ঠিক আছে? এইটাও ওয়াই এর নিয়ম ফলো করে। ওয়াই এর নিয়মটা কি এখন আমরা জানবো। ওয়াই এর নিয়ম, সিঙ্গুলার ফর্মে থাকা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর নিয়ম প্রযোজ্য। তো শেষে ওয়াই থাকতে পারে, ওয়াই এর আগে কি কি থাকতে পারে? ওয়াই এর আগে দুইটা জিনিস থাকতে পারে, একটা ভাওয়েল থাকতে পারে অথবা কনসোনেন্ট হইতে পারে, তাই না? ওয়াই এর আগের যে লেটার সেটা একটা ভাওয়েল হতে পারে অথবা কনসোনেন্ট হতে পারে। তো সেইটার উপর ডিপেন্ড করে ওয়াই এর মধ্যে আবার দুইটা কি রয়েছে, দুইটা শাখা রয়েছে বা শাখা নিয়ম রয়েছে। বা ওয়াই এর নিয়মের মধ্যে দুইটা নিয়ম আছে। মোট ওয়াই এর নিয়মের মধ্যে মোট কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম আছে। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল তো জানোই, এ ই আই ও ইউ থাকে, তাহলে ওয়াই এর শেষে শুধুমাত্র একটি এস যোগ করে ওই ওয়ার্ডকে প্লুরাল করা হয়। ওই যে যেটা দেখেছিলাম, তাই না? বলো তো এটার মানে যে প্রথমে যেটা বললাম যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে প্লুরাল করার নিয়ম কি? হ্যাঁ, সেক্ষেত্রে প্লুরাল যেমন আমরা এটার কিছু যেমন দিব। এটার উদাহরণটা এখানেই তোমরা খেয়াল করো। যেমন, হ্যাঁ, নিয়ম এক এটা, হ্যাঁ, এটা নিয়ম এক। ওয়াই এর নিয়মের মধ্যে তো টোটাল দুইটা নিয়ম আছে, তাই না? এটা হচ্ছে নিয়ম এক। ওয়াই এর নিয়মের মধ্যে ওয়াই এর নিয়ম এক, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা বলে দিছি, তাই না, যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর শেষে শুধুমাত্র একটি এস যোগ করে ওয়ার্ডকে প্লুরাল করা হয়। যেটার একটা জ্বলন্ত উদাহরণ কি, বয় থেকে বয়েস। বয় থেকে কি বয়েস, দেখছো ওয়াই আছে, ওয়াই আছে, এবং ওয়াই এর আগে কি আছে? ওয়াই এর পূর্বে একটি ভাওয়েল আছে, ও যেহেতু একটা ভাওয়েল, তাই না? তো কি করতে হবে? ওয়াই এর শেষে একটা এস যোগ করে প্লুরাল করা হয়। ভেরি সিম্পল গেল। টয় তেমনি ভাবে আরেকটা উদাহরণ কি বলতো? টয়। টয় মানে খেলনা, তাই না? তো টয় কে প্লুরাল করা হয় এইভাবে, টিও ওয়াই এস। কেন? কারণ ওয়াই এর আগে একটা ভাওয়েল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? তো ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইইএস লিখে ওই ওয়ার্ডকে প্লুরাল করা হয়। সেটা আমি লিখে দেখাবো এবং এক্সাম্পলও দিব। যেমন আমরা উদাহরণ দেখবো, তাই না? উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবা। যেমন তোমার ওই যে একটু আগে বললাম, তাই না, বেবি। বেবি থেকে বেবিস, এটাই মনে রাখবা। তো দেখো, বেবি, বেবি হচ্ছে সিঙ্গুলার, তাই না? বেবি থেকে আমরা এটাকে যদি প্লুরাল করি কি হবে? বেবিস হবে, তাই না? এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সিঙ্গুলার, এস এস দিয়ে বুঝাই, আর এটা হচ্ছে তোমার কি, প্লুরাল, পি দিয়ে বুঝাই, হ্যাঁ। এই হচ্ছে কথা। দেখো, বেবি, বেবি এর এই ওয়ার্ডটা শেষে কি আছে? ওয়াই, তাই না? ওয়াই এর পূর্বে কি আছে? বি। মানে বি একটা কি, কনসোনেন্ট না? তো যেহেতু এর পূর্বে কনসোনেন্ট আছে, ওয়াই এর পরিবর্তে আমাদের কি লেখা লাগবে? ওয়াই এর পরিবর্তে আইইএস লিখছি, বাকি অংশ অপরিবর্তিত। তো আশা করি বুঝতে পারছো এই ওয়াই এর রুলসটা। তো এইভাবে কিন্তু কি তোমার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। তো ভার্বের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকে তাহলে সেটা হয় প্লুরাল, এবং শেষে এস বা ইএস বা আইইএস যদি না থাকে তাহলে সেটা হয় সিঙ্গুলার। তো আমরা কনক্লুশন বা উপসংহারে আসি। উপসংহার বলতে তোমার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার কখন হয়, প্লুরাল কখন হয়, সেই বিষয়টার উপসংহারে যদি আসি, দেখো লিখে দিয়েছি। নাম্বারের ক্ষেত্রে কোন ওয়ার্ডের শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকে তাহলে সেটি প্লুরাল হয়, তাহলে সেটি কি হয়? প্লুরাল হয়। আর যদি ওই ওয়ার্ডের শেষে এস বা ইএস বা আইইএস না থাকে তাহলে সেটি সিঙ্গুলার হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর বিস্তারিত রুলস যখন নাম্বার পড়বো তখন জানতে পারবো। ওকে, ক্লিয়ার? এবার দেখো, ভার্বের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টা বা ব্যতিক্রম, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রে কি হয় সাধারণত জানো কি? শেষে এস বা ইএস বা আইএএস থাকলে ওটা সিঙ্গুলার হয়। তাহলে নাম্বারের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? নাম্বারের ক্ষেত্রে শেষে যদি এস বা ইএস বা আইএএস থাকে তাহলে সেটা প্লুরাল হয়। তো ভার্বের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। ভার্বের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকলে তাহলে ওটা কি হয়? সিঙ্গুলার হয়। তো দেখো এই যে, তাই না, প্লেস যেটা আমরা দেখলাম, তাই না, এটা কি সিঙ্গুলার ভার্ব। প্লেস এটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তারপর দেখো, গোস এটা সিঙ্গুলার ভার্ব, তাহলে পাসেস এটা সিঙ্গুলার ভার্ব, ট্রাইস এটাও সিঙ্গুলার ভার্ব। অপরপক্ষে প্লে এর প্লুরাল ভার্ব, প্লেস এর অপরপক্ষে প্লেস, এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে প্লে, তাই না? তারপরে গোস
এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে গো। তারপরে পাজেস বা পাসেস, ঠিক আছে। তারপরে পাসেস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে পাস। তারপরে ট্রাইস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে ট্রাই। একটা বিষয় খেয়াল রাখবা, তোমরা নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়ম, এখানেও কিন্তু সেই নিয়ম। ভার্বের ক্ষেত্রেও সিঙ্গুলার থেকে প্লুরাল করার সেই একই নিয়ম, অথবা প্লুরাল থেকে সিঙ্গুলার করার সেই একই নিয়ম। দেখছো যে এস আছে, মানে এস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে প্লুরাল থেকে, তাই না? তারপরে ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে প্লুরাল থেকে। তারপরে এখানেও ইএস, ঠিক আছে। তারপর দেখতে পেলে ট্রাইস আছে, দেখতে পাচ্ছ এখানে কি আছে? ট্রাইস আছে। কেন ট্রাইস হলো? সেই আগের রুলস, তাই না? ওয়াই এর পূর্বে কি আছে? আর আছে। আর একটা কি? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হয় বলতো? কনসোনেন্ট থাকলে ওই ওয়াই এর পরিবর্তে আইইএস লিখতে হয় সিঙ্গুলার করতে। তো উল্টে আর কি, আগে যা ছিল তাই, ওই একই রুলস ফলো করবে, বাট উল্টে হয়ে গেছে। উল্টে কোন বিষয়টা? তো দেখতে দেখতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল যে সকল নিয়ম রয়েছে বা রুলস রয়েছে সেগুলোতে চলে আসলাম। হ্যাঁ, তো আমরা প্রথম রুল বা প্রথম নিয়ম নিয়ে আলোচনা করবো। এর আগে তো আমরা কনফিউশন দূর করলাম, তাই না? তো প্রথম রুলটা কি জানো? প্রথম রুলসটা হচ্ছে তোমার ইচ আইদার নাইদার মেনি এ। কোন ওয়ার্ড গুলো? ইচ আইদার নাইদার মেনি এ। বারবার পড়ো, ইচ আইদার নাইদার মেনি এ। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। তো এটা একদম মুখস্থ হয়ে গেছে আশা করি। এরপর আমরা কিছু এক্সাম্পল দেবো। হ্যাঁ, এক্সাম্পল দিলে আশা করি ভালো করে বুঝতে পারবে। তো এই মাত্র আমরা যে নিয়মটি পড়লাম সেই নিয়মের অধীনে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছে, চলো সেগুলো কিভাবে তোমরা সলভ করবে সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমার কি বলো তো, সাবজেক্টটা খুঁজতে হবে। আমরা বলেছি তাই না যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো সাবজেক্ট খুঁজতে হবে, মনে রাখবে সাবজেক্ট সবসময় প্রথমেই থাকবে। হ্যাঁ, সাবজেক্ট সবসময় প্রথমেই থাকে। আবার কিভাবে বুঝবা যে সাবজেক্ট প্রথমে আছে? এখানে যদি অফ থাকে, হ্যাঁ, প্রথম ওয়ার্ডটার পরে যদি একটা প্রথম ওয়ার্ডটার পরে যদি অফ থাকে তাহলে বুঝে নেবে যে প্রথম ওয়ার্ডটাই হলো সাবজেক্ট। ক্লিয়ার? একদম ক্লিয়ার। হ্যাঁ, তো প্রথম ওয়ার্ডটার পরে অফ আছে, তার মানে সাবজেক্ট হচ্ছে ইচ, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় এমসিকিউতে এই যে প্রথম ওয়ার্ডটার পরে অফ আছে, তার মানে সাবজেক্ট হচ্ছে ইচ। তৃতীয় এমসিকিউটা প্রথম দুইটা ওয়ার্ডের পরে, হ্যাঁ, মূল কথা অফ আছে না, তো অফের আগে কি আছে? আইদার, তার মানে আইদার হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এভাবে মনে রাখবা। তারপরে দেখো এই যে নাইদার অফ, দেখছো অফ আছে, অফের পূর্বে কি যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তো সাবজেক্ট আশা করি বুঝতে পারছো, এগুলো তো সাবজেক্ট হিসেবেই আছে, তোমরা বোঝো তাই না, এগুলো সাবজেক্ট। তো এটাই হলো কথা। তারপর আর কি টেকনিক দিয়ে বুঝাইলাম যে অফের আগে থাকবে। আবার তুমি তো জানোই তাই না, ইচ একটা সাবজেক্ট, তাই না, আইদার একটা সাবজেক্ট, নাইদার একটা সাবজেক্ট। তো এই হচ্ছে কথা, সাবজেক্ট আমরা চিনে ফেললাম। তো আমাদের ভার্ব হিসেবে কোনটা বলবে? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ি। হ্যাঁ, দেখো তাহলে প্রথম এমসিকিউ এখন আমরা সলভ করবো। ইচ অফ দ্য থিংস ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া। হ্যাঁ, বোঝানো হচ্ছে যে এই সকল জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসপত্রই ভারতে পাওয়া গিয়েছে। তো প্রত্যেকটা জিনিসপত্রই ভারতে পাওয়া গেছে, এটা বোঝানো হচ্ছে। এটা ডাজন্ট ম্যাটার ভাই, ম্যাটার হচ্ছে ভার্ব হবে কোনটা, তাই না? তো ভার্ব হবে কোনটা আমরা পড়ছি, ইচ আইদার নাইদার মেনি এ। এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব হবে সব সময় সিঙ্গুলার। তো আমাদের এখানে যেহেতু সাবজেক্টটা হচ্ছে ইজ, ভার্ব হবে সিঙ্গুলার। বলো ওয়ার কি সিঙ্গুলার? না, ওয়ার তো একটা প্লুরাল ভার্ব। কেন ওয়ার প্লুরাল ভার্ব? ওয়ার বসে কিসের পরে? দে এর পরে না, উই এর পরে ওয়ার বসে। তো উই, দেই এগুলো কি প্লুরাল? তোমরা তো বোঝোই তাই না? তো প্লুরালের পরে যেটা বসে সেটা প্লুরাল ভার্বই হবে। তার মানে ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। আমরা ওয়ার নিব না, এরকম ভাবে আমাদেরকে কাট করতে হবে। কাট করার পদ্ধতি বলে এলিমিনেশন প্রসেস। হ্যাঁ, তো তারপরে দেখো, হ্যাঁ, এইটা হইতে পারে তাই না, সেটা আমরা পরে দেখি। তারপরে দেখো হ্যাভ, হ্যাভ কেন হবে না? হ্যাভ একটা প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাই না? তো হ্যাভ প্লুরাল, কারণ কেন? উই এর পরে আমরা হ্যাভ বসাই নরমালি। আই এর পরেও বসানো যায়, একটা এক্সেপশন, বাট উই এর পরে আমরা নরমালি কি হ্যাভ বসাই, তাই না? দে এর পরে হ্যাভ বসাই। তো হ্যাভ একটা প্লুরাল ভার্ব। তো আমরা হ্যাভ নিতে পারবো না, কারণ আমাদের বলে দিছে যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব হবে সিঙ্গুলার। তো হ্যাভ হচ্ছে না। আরও তো প্লুরাল, তোমরা জানো, দে এর পরে আর বসে, তাই না? উই এর পরে আর বসে, তো এটাও প্লুরাল ভার্ব। একটাই বাকি রইলো ইজ। ইজ তো সিঙ্গুলার ভার্ব, তাই না? হি এর পরে ইজ বসে, তাই না? ইটের পরে ইজ বসে। তো হি তো একজন ব্যক্তি, তারপরে তো যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে কথা, আমাদের আনসার বি নাম্বার। এইভাবে কিন্তু তোমরা প্রতিটা এমসিকিউর উত্তর দিতে পারবে। তো আমাদের আনসার কি বলতো? বি নাম্বার। কেন? আমরা 2 নং এমসিকিউটা আসি, তোমরা আনসার করবে কিন্তু। দেখো 2 নম্বর ঠিক আগের মতোই, সাবজেক্টটা কি বলতো? ইজ। বোঝাই যাচ্ছে সাবজেক্ট, ইজটা একটা সাবজেক্ট, তাই না? তো দেখো ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস ড্যাশ অফ প্রেইজ। বলা হচ্ছে যে প্রদর্শনীতে যে সকল খেলনা ছিল সবগুলোই দামি। হ্যাঁ, সবগুলোই প্রশংসার দাবিদার, এরকম হয়। সবগুলোই প্রশংসার দাবিদার, বা প্রশংসার দাবিদার থেকে কি দামি, প্রশংসার দাবিদার, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। তো দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? ইচ আছে, মানে ভার্ব হবে সিঙ্গুলার। বলো শুধু ওর দিকে আমরা বসাইতে পারি? আমাদের একটা ভার্ব লাগবে না এই বাক্যে? ডিসপ্লেড, এটা কিন্তু একটা ভার্ব না,
ডিসপ্লেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, বা এটা নন ফাইনাইট ভার্ব। আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? দেখো ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস, প্রদর্শিত করা তোমার খেলনাগুলো, তাহলে এটা কি ভার্ব হিসেবে কাজ করতেছে না? আমাদের একটা ভার্ব লাগবে, তাই না? অফ প্রেজ, এখানেও ভার্ব নাই, তো একটা সেন্টেন্স কি ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে বলো? হতে তো পারে না। তো এখানে ভার্ব নাই, ওর দিয়ে একটা অ্যাডজেক্টিভ। ওর দিয়ে মানে কি বলো তো? অর্দি মানে হচ্ছে মূল্যবান বা দামি, তো এটা হবে না, কারণ এটা কোনো ভার্ব নাই, শুধু অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য হয় না। গেল, এটা হচ্ছে না। তারপর ওয়ার অর্দি, আচ্ছা এটা হতে পারে, কিন্তু ওয়ার তো প্লুরাল ভাইয়া, একটু আগেই বললাম, তাই না? তো এটাও আমাদের হবে না, কারণ ইচের পরে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। আর এটাও প্লুরাল, একটু আগে বললাম, আরও হবে না। বাকি আছে একটা ইজ অর্দি, এটাই আনসার। আর ইজ তো সিঙ্গুলার, হিয়ের পরে ইজ বসে, ইটের পরে ইজ বসে, রহিমের পরে ইজ বসে। রহিম একজন মানুষ, হি একজন মানুষ, তাই না? তো এগুলোর পরে যেহেতু বসে ইজ সিঙ্গুলারই তো হবে। আশা করি ক্লিয়ার, তাই না? তো এটা হচ্ছে কথা। এখানে আমাদের রাইট আনসার কি বলতো? রাইট আনসার ডি নাম্বার, ইজ ওর্দি। তাহলে ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস ইজ ওর্দি অফ প্রেইজ। হ্যাঁ, তো এটা বোঝানো হচ্ছে যে প্রদর্শিত করা প্রত্যেকটি খেলনাই ছিল প্রশংসার দাবিদার। তো ক্লিয়ার। দ্বিতীয় এমসিকিউটাও তোমরা বুঝতে পারছো। দেখো রুলস জানো দেখেই তোমাদেরকে সহজ লাগতেছে। তারপরে দেখো ইফ আইদার অফ ইউ, এখানে সাবজেক্ট কি আইদার। তো আইদার যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব হবে সিঙ্গুলার। আমরা রুলসে পড়েছি ইজ আইদার নাইদার many a, each either neither many a। তো দেখো টেক তো প্লুরাল ভার্ব, তাই না? টেক তো প্লুরাল ভার্ব আমরা পড়েছি, শেষে এস থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব আমরা পড়েছি কিন্তু, তাই না? সাধারণত তো টেক প্লুরাল আমরা নিতে পারবো না। টেকিং তো ফাইনাইট ভার্ব না ভাইয়া, আমাদের ফাইনাইট ভার্ব নিতে হবে, তাই না? টেকিং একটা তোমার কি নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো টেকেন, এটাও নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে টেক্স আর টেক। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে আমাদের সিঙ্গুলার খুঁজতে হবে। টেক্স হচ্ছে সিঙ্গুলার, তাই না? বলেছি শেষে এস থাকলে সেটা কি হয়, ভার্বের ক্ষেত্রে শেষে এস থাকলে সিঙ্গুলার হয়, এস বা ইএস বা আইইএস। তো এটা সিঙ্গুলার, এটাই আনসার। তো এইভাবে আমাদের আনসার কিন্তু আমরা খুঁজি। আরেকটা এমসিকিউ আছে, তারপরে মিনি এ দিয়ে একটা এমসিকিউ আছে, সেটা আমরা দেখবো। তো দেখো নাইদার অফ আস, বলো যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে নাইদার, তাই না? তো এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব, তাই না? আমরা পড়েছি ইজ আইদার নাইদার মেনি এ, বারবার পর মুখস্থ হয়ে যাবে। তো দেখো ওয়ার, এটা প্লুরাল, এটা হবে না, আমরা আগেই বলেছি। আর প্লুরাল, এটা হবে না। বাকি আছে ইজ আর এম। বলো নাইদার অফ আস এম ইন্টারেস্টেড, এটা কি হয়? হয় না তো, তাই না? এম বসে কোথায়? আই এর পরে এম বসে, আর কোথাও বসে না। তার মানে এটা হচ্ছে না। নাইদার অফ আস ইজ ইন্টারেস্টেড হবে। তার মানে এটা রাইট আনসার কি ডি নাম্বার, ইজ ইন্টারেস্টেড। কেন? কারণ নাইদার একটা, নাইদার যখন সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব সিঙ্গুলার হয়, তো এটার অর্থ কি? নাইদার অফ আস ইজ ইন্টারেস্টেড টু ভিজিট কক্সবাজার। আমাদের মধ্যে কেউই কক্সবাজার ভ্রমণে আগ্রহী নয়, ঠিক আছে? তো এইখানে কিন্তু তোমরা কি ভুল করো? আস তো প্লুরাল, তো তার মানে এখানে প্লুরাল হবে, তা না ভাই। সাবজেক্টটা হচ্ছে নাইদার, সাবজেক্টটা হচ্ছে আইদার, সাবজেক্টটা হচ্ছে ইজ, সাবজেক্টটা হচ্ছে ইজ, ঠিক আছে? এগুলো কিন্তু সাবজেক্ট। এই প্রথমে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয়, অফের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয়। তো আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে সাবজেক্ট চিনবে, কিভাবে এই ধরনের এমসিকিউ সলভ করতে হয়। তো দেখতে দেখতেই আমরা দ্বিতীয় নিয়মে চলে আসলাম। দ্বিতীয় নিয়মে কি লেখা আছে দেখো তো। কোনো সেন্টেন্সের শুরুতেই মেনি এ থাকলে, হ্যাঁ মেনি এ থাকলে তার পরবর্তী নাউন ও ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। হ্যাঁ, একদম মুখস্থ করে রাখো। কোনো সেন্টেন্সের শুরুতেই যদি মেনি এ লেখা থাকে, তার পরবর্তী নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে। উদাহরণটা দেখো, উদাহরণ আমরা একটা এমসিকিউর মাধ্যমে করবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এমসিকিউটা বলছে মেনি এ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। এখানে বলা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরাই কি করে, প্রথমবারেই ড্রাইভিং টেস্টে কি করে সেই বিষয়টা বলা হচ্ছে। ড্রাইভিং টেস্টে পাশ করতে ব্যর্থ হয়, তাই না? তো এই বিষয়টা কিন্তু বোঝানো হয়েছে। তো কোন ভার্বটা দিলে মেলে, তাই না? তো মেনি এ স্টুডেন্ট আমরা দেখি আগে, আমরা প্লুরাল গুলো বাদ দেই, তাই না? প্লুরাল ভার্ব কোনগুলো? পাস কিন্তু প্লুরাল ভার্ব, তাই না? বলো শেষে ইয়েস থাকলে বা এস থাকলে সেটা সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, তার মানে পাস হবে না, তার মানে ফেইলও হবে না, কারণ এটা দুটো প্লুরাল। হওয়ার সম্ভাবনা আছে এই বি নাম্বার আর ডি নাম্বার, তাই না? এখন আমাদের অর্থের দিকে আসতে হবে। কোন অর্থটা লজিক্যাল বলতো? যখন কোনো স্টুডেন্ট প্রথমবারের মতো ড্রাইভিং টেস্ট দেয়, সে কি প্রথমবারে পাস করে না, তাই না? পাস করার জন্য কি সে ব্যর্থ হয়, এই বিষয়টা আর কি বোঝানো হচ্ছে। পাস করতে গিয়ে ব্যর্থ হয়। তো এখানে কিন্তু ফেজটা কিন্তু সঠিক, তাই না? পাসেসটা কিন্তু হয় না। এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটার অর্থ তো মিলতেছে না, তাই না? লজিক্যালি কোনটা হয়? যৌক্তিক হয় যে প্রথমবারে বেশিরভাগ শিক্ষার্থী ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়। তো এখানে ফেজটা হবে, পাসেসটা হবে না। এইভাবে আমাদের এলিমিনেশন প্রসেসে এমসিকিউ গুলো সলভ করতে হয়। তো ফেলস হবে অ্যানসার। সেন্টেন্সটা কি হবে তাহলে? মেনি আ স্টুডেন্ট ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। হ্যাঁ, প্রথমবারের প্রচেষ্টায় অধিকাংশ শিক্ষার্থীরাই ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়।
তো আশা করি বুঝতে পারছো, কিন্তু একটা বিদ্রোহ বা বিশেষ দ্রষ্টব্যটা মনে রাখতে পারো, সেটা কি শুধুমাত্র মেনি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু এর আগের নিয়ম খাটবে না। আগের বারে কি ছিল, মেনির পরে এ ছিল। এবার যদি শুধু মেনি দিয়ে শুরু হয় তার পরবর্তীতে থাকা নাউন ও ভার্ব দুটোই প্লুরাল হবে। সাপোজ ধরো এই মেনি এই অর্থটা নাই, তাই না, এটা নাই সাপোজ ধরো, তাই না, তাহলে কি হবে, তাইলে হবে হচ্ছে এখানে একটা এস হবে, তাই না, প্লুরাল হবে। নাউন, স্টুডেন্ট তো একটা নাউন, তাই না, তো এটা প্লুরাল করতে হবে এবং ভার্বটাকেও প্লুরাল করতে হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু ফেইল, এটা হইতো না, ফেইলস হইতো না, তাই না। সেক্ষেত্রে উত্তর কি হইতো বলো তো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হইতো ফেইল বা পাসের মধ্যে যে কোনো একটা। ফেল বা পাসের মধ্যে যে কোনো একটা, যেটা যৌক্তিক যৌক্তিক হতো সেটাই আমরা নিতাম। তো এই হচ্ছে কথা, বাট এই রোজটা মাথায় রাখবা যে শুধুমাত্র মেনি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তারপরে থাকা নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে, আর মেনি এ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে থাকা ভার্ব এবং নাউন দুইটাই সিঙ্গুলার হবে। ক্লিয়ার আশা করি। তো এবার খেয়াল করো 3 নং নিয়মের দিকে। 3 নং নিয়মে বলা আছে কি দেখো তো, এই ওয়ার্ডগুলো একদম বারবার পড়বে, মুখস্থ করে ফেলবে, মুখস্থ হয়ে যাবে আশা করি, আমার মতো পড়ো। দেখো, সাম এভরি নো এনি, সাম এভরি নো এনি, তারপরে কি সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, এনিওয়ান এনিবডি এনিথিং। দেখছো, এভাবে বারবার পড়ো। এই সকল ওয়ার্ড যদি থাকে, এই সকল ওয়ার্ডের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। আগেই কিন্তু আমি সিঙ্গুলার গুলো পড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, মানে যে সকল ওয়ার্ডের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয় সেই সকল ওয়ার্ড গুলো কিন্তু আমি আগে বলছি, তাই না। তো সেগুলো কিন্তু আগের টেকনিকের সাহায্যে মনে রাখা যায়। তাহলে এগুলোর পরে যদি সিঙ্গুলার হয়, বাকি বেশিরভাগ জিনিসের পরেই কি প্লুরাল হবে, বা তখন তোমরা বুদ্ধি দিয়ে সলভ করবে, তাই না। তো এটা হচ্ছে রুলস আর কি। 3 নম্বর নিয়ম এটা। 3 নম্বর নিয়ম কি বলে, সাম এভরি নো এনি, অথবা সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, এনিওয়ান এনিবডি এনিথিং। এই সকল ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ওই বাক্যে যে বা ওই সেন্টেন্সে থাকা ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তো রুলসটা, যে নিয়মটা, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, সামথিং ড্যাশ হ্যাপেনিং ইন দিস ইন দ্য হাউস, সামথিং ড্যাশ হ্যাপেনিং ইন দ্য হাউস, কি হবে বলতো, ওয়াজ হ্যাপেনিং এটা হবে, তাই না। কেন এটা হলো আমরা ব্যাখ্যা করি, তাই না। ওয়ার তো হবে না, কেন, কি কেন হবে না বলতো, সামথিং, আমরা বলেছি না সামথিং যদি থাকে, সামথিং দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাই না, তাহলে তার পরে থাকা ভার্বটি সর্বদাই সিঙ্গুলার হবে। ওয়ার তো সিঙ্গুলার না, ওয়ার প্লুরাল, আমরা আগেই বলেছি, তাই না। আর ও প্লুরাল একটা ভার্ব, তাই না। হ্যাড হবে না, কারণ হ্যাডের পরে তোমার ভিথরি ইউজ করতে হয় নর্মালি, তাই না। তো হ্যাড কিন্তু এখানে হচ্ছে না, হ্যাডের পরে তো তোমার ই হয় না, জেরান্ড পার্টিসিপল কিছুই হয় না, তো এখানে হ্যাড হবে না। তা বাকি আছে কি, ওয়াজ, ওয়াজটাই হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, ওয়াজ সিঙ্গুলার, ইজ ওয়াজ এগুলো কিন্তু সিঙ্গুলার, হি এর পরে ওয়াজ বসে, তাই না, সিঙ্গুলার, ইট এর পরে ওয়াজ বসে, এগুলো সিঙ্গুলার, বোঝাই যাচ্ছে এগুলো সিঙ্গুলার। তো সামথিং ওয়াজ হ্যাপেনিং ইন দ্য হাউস, ওই ঘরের মধ্যে কিছু ঘটতেছিল, এটা বোঝানো হচ্ছে। তো দেখো, আমরা চতুর্থ নিয়মটি ব্যাখ্যা করব। চতুর্থ নিয়মে বলা আছে কি দেখো তো, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, ঠিক আছে। তো টাইম মানে কি, তোমরা তো জানো সময়, তাই না। ডিস্টেন্স মানে দূরত্ব বুঝাবে, ওয়েট মানে তোমার ওজন বুঝাবে, তাই না, ওজন বা ভর বুঝাবে। তারপরে দেখো মানি মানে অর্থ বা টাকা বোঝাবে, তাই না। তো দেখো, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি নির্দেশক যে সকল ওয়ার্ড আছে, হ্যাঁ, ওই সকল ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কি জানো, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। মনে রাখবে যে কি, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি নির্দেশক ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। মুখস্থ করে ফেলাও, হ্যাঁ। ওকে, তোমাদের আশা করি মুখস্থ হয়েছে। তো বিশেষ দ্রষ্টব্যটা কি, হ্যাঁ, এটা মাথায় রাখবে যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি এগুলোকে প্লুরাল করা যাইতে পারে, হ্যাঁ, কিন্তু এর পরবর্তী যে ভার্ব আসবে সেটাকে কখনোই প্লুরাল করা যাবে না, সেটাকে সিঙ্গুলার রাখতে হবে, মাস্ট, ঠিক আছে। তো বিশেষ দ্রষ্টব্যরাও তোমরা আশা করি মাথায় রাখবে। তারপরে দেখো, এবার আমরা এমসিকিউটা ব্যাখ্যা করি, হ্যাঁ, এমসিকিউটা আমরা ব্যাখ্যা করি। দেখো এমসিকিউতে কি বলছে, প্রথম 1 নং এমসিকিউতে, এরপর আমরা আরেকটা এমসিকিউ করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো দেখো, আমরা পড়ি, $10,000 ড্যাশ আ লট অফ মানি, ঠিক আছে। এখানে বোঝানো হচ্ছে যে বাক্যটা দিয়ে যে 10,000 টাকা বেশ ভালো পরিমাণ টাকা, তাই না। 10,000 টাকা বেশ ভালো মোটা অঙ্কের টাকা, বা ভালো ভালো অঙ্কের টাকা, ঠিক আছে, এটা বুঝতেই পারছো। তো এখানে কি হবে বলো তো, এখানে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ, কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। দেখো, সিঙ্গুলার ভার্ব কোনটা, আর সিঙ্গুলার না, আর তো প্লুরাল, আমরা আগেই পড়েছি। আর কোন ধরনের ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তার মানে আর হবে না। ওয়ার এটাও প্লুরাল ভার্ব, হ্যাঁ এটাও প্লুরাল ভার্ব, আমরা আগে বলেছি, তাই না। উই এর পরে হ্যাভ বসে, দে এর পরে হ্যাভ বসে, তাহলে প্লুরাল ভার্ব। কিন্তু ইজ, এটা সিঙ্গুলার ভার্ব, তাই না। ইজ তো সিঙ্গুলার ভার্ব, হি এর পরে ইজ বসে, ইট এর পরে ইজ বসে, রহিমের পরে ইজ বসে নরমালি, তাই না। তো এখানেই হবে $10,000 ইজ আ লট অফ মানি। হ্যাঁ, মনে হচ্ছে যে ঠিক না, মানে এটা মনে হয় ভুল, এখানে মানে আর এ লট অফ মানি, ডলার্স আছে,
এই জন্য না, ঠিক আছে। রুলস এইটাই, এই যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি যদি থাকে ওটার ভার্ব সিঙ্গুলার হবেই হবে। দেখো $10,000 এটা একটা মানি না, মানির বিষয় না, বলো টাকা, তাই না, অর্থ বোঝাচ্ছে, তো এখানে ইজ হবে, ঠিক আছে। এই ডলার দেখে কেউ ফান্দে পড়ে প্লুরাল ভার্ব দিবা না, ঠিক আছে, এটা সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে এখানে। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা যে চতুর্থ যে নিয়মটা পড়েছিলাম সেই নিয়মের অধীনে থাকা দুইটা এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। দেখো দ্বিতীয় এমসিকিউতে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করো, তাই না, সঠিক বাক্যটি চিহ্নিত করো। দেখো চারটা সেন্টেন্স দেওয়া আছে এবিসিডি, চারটা অপশনে, তাই না, কোনটা সঠিক আসলে। তো নিয়মটা মনে করে দেখো তো, নিয়মটায় বলা হয়েছিল যে আমাদের টাইম ডিস্টেন্স ওয়েট মানি রিলেটেড যে সকল ওয়ার্ড রয়েছে, তাই না, সেই সকল ওয়ার্ডকে প্লুরাল করা যদি দরকার হয় তাহলে প্লুরাল করতে হবে, কিন্তু যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। টাইম ডিস্টেন্স ওয়েট মানি এর ক্ষেত্রে যে ভার্ব বসে সেই ভার্বটা সিঙ্গুলার হয়, তবে যদি টাইম ডিস্টেন্স ওয়েট মানিকে প্লুরাল করার দরকার হয় তাহলে প্লুরাল করতে হবে বা করা যায়। তো দেখো আমরা প্রথম অপশনটা দেখি, $20 is the price, ঠিক আছে, এটা আমরা পরে ব্যাখ্যা করবো এটা সঠিক কিনা। আমরা বি নাম্বার অপশনটা আসি, $20 is the price, এটা ভুল, কেন ভুল দেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের ভার্বটা ঠিক আছে, ভার্বটা মেনটেন করছে যে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ তো একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যে তোমার সাবজেক্ট যে তোমার সাবজেক্টটা কি মানি, তাই না, এটা প্লুরাল হতে হবে। তো $20 ক্ষেত্রে ঠিক আছে না, $20 হবে। $1 $1 হইলে আমরা ডলার বলতে পারতাম, তাই না, কিন্তু $20, এই জন্য $20 হলে তো $20 বলা যাবে না, $20 হবে, কি হবে, $20 হবে। তো এখানে এসটা দেয় না, এই জন্যই দ্বিতীয় সেন্টেন্সটা ভুল, এই জন্যই দ্বিতীয় সেন্টেন্সটা কি বলতো, দ্বিতীয় সেন্টেন্সটা এখানে ভুল, তার মানে এটা ক্রস, বুঝছো। এবার আমরা তৃতীয় অপশনটা আসবো। দেখো তৃতীয় অপশনে কি বলছে, তৃতীয় অপশনে বলছে যে $20 আর দ্য প্রাইস। দেখো তৃতীয় অপশনে কি বলছে, বলছে যে $20 আর দ্য প্রাইস। বলতো এখানে ভুল কোথায়, এখানে ভুল হচ্ছে তোমার দুইটা ভুল আছে, এখানে ডলার্স হবে আর এখানে আর হবে না, এখানে ইজ হবে, আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে। কারণ আমরা জানি কি, এই যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এর ক্ষেত্রে যে সকল ভার্ব বসে সেই ভার্ব অবশ্যই সিঙ্গুলার হতে হবে, তার মানে ভার্বের ভুল আছে এবং এখানে ডলার্স হবে, কারণ আমরা জানি কি সাবজেক্টকে যদি প্লুরাল করা যায় তাহলে প্লুরাল করতে হবে, এখানে সেই প্লুরাল করা ছিল না, এসটা ছিল না, আমি লিখলাম, তো এই দুইটা ভুল আছে, তার মানে সি নাম্বার অপশনটাও ভুল। এবার আমরা ডি নাম্বার অপশনটা দেখবো, বলছে কি দেখো $20, ঠিক আছে, আর দ্য প্রাইস। আচ্ছা দেখবো এখানে কোনটা ভুল, ডলার্স ঠিক আছে, প্লুরাল করা যায় যাইতো এবং প্লুরাল করেছে, এক্ষেত্রে কোনো ভুল নেই, বাট এখানে তো আর হবে না, এখানে কি হবে, ইজ হবে। হ্যাঁ এখানে কি হবে বলতো, ইজ হবে, কারণ আমাদের ভার্ব কি সিঙ্গুলার নিতে হবে। তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে $20, তারপরে এরপর তো আর হবে না, এটা রুলসই এমন যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি হইলে তারপরে সিঙ্গুলার ভার্ব হয়। $20 এটা কি একটা মানি রিলেটেড ওয়ার্ড, তাই না, তো এটাকে প্লুরাল করতে হবে এবং এরপরে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব দেয় না, এই জন্য এটাও ভুল। তো বাকি রইলো একটা, এটাই তো রাইট হবে, তাই না। এটা আবার কেন রাইট, আমরা লজিক্যাল যুক্তি দেখে, দেখো $20 দেওয়ার কথা দিয়েছে, কোনো ভুল করেনি, প্লুরাল করা যায়, প্লুরাল করেছে ডলার্স, তারপরে এরপরে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব দিয়েছে ইজ, এই জন্য আমাদের প্রথম যে অপশন সেটাই কারেক্ট। তো আশা করি এমসিকিউটা কিভাবে সলভ করতে হবে বুঝতে পারছো। এবার আমরা সর্বশেষ এমসিকিউ 3 নং এমসিকিউটা আমরা সলভ করব। 3 নং এমসিকিউতে দেখো আমরা কোশ্চেনটা পড়ি, দ্য ওয়েস অফ ট্রাভেলিং ড্যাশ নাওয়াডেজ। হ্যাঁ কি হবে এখানে, প্রথম অপশনে দেওয়া আছে উইল হ্যাভ চেঞ্জড, বিতে হ্যাভ চেঞ্জড, সিতে হ্যাজ চেঞ্জড, ডিতে উইল চেঞ্জ। তো কোনটা হবে বলো তো। তো এখানে তোমার বুঝতে হবে আমাদের সাবজেক্ট কোনটা, আমি বলেছিলাম যে অফ প্রিপজিশন যদি থাকে শুরুর দিকেই, তাই না, তো অফ এর পূর্বে যে অংশ থাকে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট, দ্য ওয়েস, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি প্লুরাল, ওয়েস কয়টা, অনেকগুলো পথ, ওয়ে মানে পথ আর ওয়েস মানে অনেকগুলো পথ, তাই না, তো এটা প্লুরাল, ওয়েসটা কি প্লুরাল, অনেকগুলো পথ বা পদ্ধতি। তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। এখানে কি হবে তাহলে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, আমরা প্লুরাল ভার্ব খুঁজি চলো তো। আচ্ছা উইল চেঞ্জ এটা কি প্লুরাল ভার্ব না, এটা তো প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মানে এটা নিব না, আমাদের এমন একটা নিতে হবে, এমন একটা অপশন নিতে হবে যেটা শুধুমাত্র প্লুরাল ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বুঝতে পারছো আশা করি, তাই না। তারপরে দেখো তো ডি নাম্বার অপশনটা আমাদের হচ্ছে না। তারপরে দেখো এই হ্যাজ চেঞ্জ, হ্যাজ তো আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না, হ্যাজ চেঞ্জ, হি হ্যাজ, শি হ্যাজ, তাই না, হ্যাজ কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো হ্যাজ ও আমাদের হচ্ছে না, আমাদের বাকি আছে এটা আর এটা। আচ্ছা উইল হ্যাভ চেঞ্জড আর হ্যাভ চেঞ্জড, ঠিক আছে, এখানে হ্যাভ চেঞ্জড হবে, হ্যাঁ এটা ভবিষ্যৎকালের কোনো কাহিনী না, এখানে কি বলছে নাওয়াডেজ, নাওয়াডেজ, তাই না, বর্তমান কালের কোনো কাহিনী। নাওয়াডেজ মানে কি বলতো, নাওয়াডেজ মানে বর্তমান কালের কোনো কাহিনী, হ্যাঁ নাওয়াডেজ। তো
তো এখানে দেখো দুইটা বিষয় আছে তাই না, এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশন, এই দুইটা হচ্ছে তোমাদের মধ্যে কনফ্লিক্টিং যে কোনটা হবে। বুঝতে তো পারলাম যে সি নাম্বার আর ডি নাম্বার অপশনটা হচ্ছে না, কিন্তু উইল হ্যাভ চেঞ্জ অথবা হ্যাভ চেঞ্জ এই দুইটার মধ্যে আমরা কোন অপশনটা নেব? দুইটার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। হ্যাঁ, দুইটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? দুইটার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কেন হইলো? কারণ এখানে নাওয়াডেজ, নাওয়াডেজ মানে আজকাল, নাওয়াডেজ মানে আজকাল। তো আজকাল যেটা চেঞ্জ হয়ে যায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তো এমনই হয় তাই না, হ্যাভ চেঞ্জড। হ্যাভ হ্যাজ এর পরে কি হয়? পাস্ট পারফেক্ট, তাই না? মূল কথা আর কি, হ্যাভ হ্যাজ এর পর কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। হ্যাভ হ্যাজ এর পরে কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্মে। চেঞ্জ, চেঞ্জ হচ্ছে ভি1, চেঞ্জড এটা ভি2 এবং ভি3ও চেঞ্জড। ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপল চেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চেঞ্জড। তো আশা করি বুঝতে পারছো মূল কথা। এই নাওয়াডেজ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে একটি সেন্টেন্স, এই জন্য এটা হবে। উইল হ্যাভ চেঞ্জড এটা তো তোমার ফিউচার পারফেক্ট টেন্সে থাকে, মানে এটা প্রাসঙ্গিক কিনা, এই জন্য এই নাম্বার অপশনটাও হবে না। বি নাম্বার অপশনটা সবচেয়ে যৌক্তিক। কেন? কারণ নাওয়াডেজ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তো জানোই, হ্যাভ হ্যাজ এর পরে, হ্যাভ অথবা হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ চেঞ্জড পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট। তো এইভাবে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর সাথেই থাকো। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর সেকেন্ড টাইম অ্যাডমিশন কোর্সে।